দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন, আমি আতিকুর রহমান এবং আমি ফারজানা নিশি। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত মাইলফলক। এশিয়ায় খুব বেশি দেশের সাথে চীন এই পর্যায়ের সম্পর্ক বজায় রাখে না। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, বেইজিংয়ের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর, জাতীয় আন্তর্জাতিক নানা ঘটনার প্রবাহের বিবেচনায় প্রধানমন্ত্রীর সফরের দিকে আলাদা নজর ছিল সবার। মালয়েশিয়া ও চীন থেকে দেশে ফেরার পর দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সফর পরবর্তী সংবাদ সম্মেলন। ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ সফরেই বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান বলেন, দেশটি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া, রোহিঙ্গা সমস্যা সমাধান ও আসিয়ানে অন্তর্ভুক্তিতে সহায়তার আশ্বাস দিয়েছে। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনের একটি বড় অংশ জুড়ে ছিল চীন সফর প্রসঙ্গ। এর প্রাপ্তি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী জানান, এশিয়ার অল্প যে কটি দেশের সাথে চীন সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক রাখে বাংলাদেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে দুই দেশের সম্পর্কের একটি মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচার, এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটেরাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক আছে। আর চীনের প্রস্তাবিত করিডোর প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান জানান, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার, চলছে পরীক্ষা নিরীক্ষা। এইটা একটা ইকোনমিক প্রপোজিশন, এবং এই যে এখনো আমরা একটা রোড তৈরি করবো সেখানে যাইনি, এখন হচ্ছে মাল্টিপ্ল। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান দুই দেশের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। খুব দ্রুততার সাথে কিভাবে আমরা ওনাদেরকে পলিসিগত সাহায্য এবং বাংলাদেশে ল্যান্ড করার জন্য যে যা যা ধরনের সাহায্য করা দরকার সেগুলো আমরা করতে পারি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশে ফিরে বাবা মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে ধন্যবাদ জানিয়ে সংসদের সর্বসম্মতিতে প্রস্তাব গৃহীত হয়। আলোচকদের মতে তারেক রহমানের প্রথম বিদেশ সফর পররাষ্ট্রনীতির বেঞ্চমার্ক। আর প্রধানমন্ত্রী বলেন, সফরের সব অর্জন দেশ ও জনগণের। মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফেরার পর শনিবার সকালে জিয়া উদ্যানে বাবা মার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, দোয়া করেন প্রয়াত বাবা মার জন্য। পরে যোগ দেন সংসদ অধিবেশনে। তার আগেই মালয়েশিয়া ও চীন সফরে অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরো দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরো বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এতে অংশ নেন অর্থমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। কারো সাথে আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, এ সফরে যা কিছু অর্জন তা দেশ ও জনগণের। দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমার অবস্থান থেকে আমি আমার দেশের
মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে কণ্ঠভোটে সর্বসম্মতিতে গৃহীত হয় ধন্যবাদ প্রস্তাবটি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বহু রাজনৈতিক কৌশলের চেয়েও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে চীন ও মালয়েশিয়া সফরের প্রাপ্তি অনেক। দুটি দেশ সফরের সিদ্ধান্ত স্বাধীন পররাষ্ট্রনীতির সক্ষমতার পরিচয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব দিয়েছে চীন, তার দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক। নাফিউল ইসলাম লিঙ্কনের রিপোর্ট। অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর চীন সফর তাৎপর্যপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্ক ও শ্রম বাজার চালুর জন্য মালয়েশিয়া সফরও বেশ গুরুত্ব রাখে। ঢাকা বেইজিং সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে দুদেশের মধ্যে সই হয়েছে 13টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে বাংলাদেশের সক্ষমতার ইঙ্গিত হিসেবে দেখছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, ভারত ও চীনের প্রতিযোগিতায় জড়ানো নয়, বরং নিজেদের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দেয়াই বাংলাদেশের অগ্রাধিকার হওয়া উচিত। আমরা কেন ধরে নিচ্ছি যে তাতে ভারত মনক্ষুণ্ণ হবে? আমরা আমাদেরটা করার চেষ্টা করছি। আমরা ভারতের এটা বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে তো করছি না। তো কাজে এই বক্তব্যটাও স্পষ্টভাবে আসা উচিত যে আমরা ভারতের সাথেও সম্পর্ক আমরা চাই। কারণ আমরা যখন বাংলাদেশ ফার্স্ট কথাটা বলছি, আমি আমার স্বার্থের বিবেচনা রেখেই করছি। তবে চীন মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি করিডোর স্থাপনে যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। চীনের প্রেসিডেন্টের যে প্রস্তাবটা দিয়েছেন, এটা আমি মনে করি এটা কৌশলগতভাবে খুবই আমাদের জন্য উপাদেয় হবে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এই করিডোরটা যদি আমরা করতে পারি, সেটা শুধু করিডোর না, এর সাথে সাথে আমরা আসিয়ানও তো অ্যাক্সেস পাবো। কারণ যে রাস্তাটা চীনে যাবে মিয়ানমার হয়ে, সেটা আমরা মিয়ানমার হয়ে আসিয়ানও সুযোগ পেতে পারি। বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী বলছেন, আঞ্চলিক ভূ রাজনীতির চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতিফলন ঘটবে। বিগত 2 বছর রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমাদের বেশি চীনা বিনিয়োগ বা প্রকল্প বেশি আগায় নেয়। তার জন্য আমরা এখন চাইছি যে চীনের সাথে সম্পর্কটা আরও মজবুত করতে। কিন্তু বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক মজবুত করলেই যে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হবে বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা খারাপ হবে এমন কোনো কথা নাই। কূটনীতিকদের মতে এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়া ও চীন সফরে দৃশ্যমান অর্জন নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি বিএনপির পররাষ্ট্রনীতির ব্যর্থতা। ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিভাগীয় সমাবেশে এমন দাবি করেছেন 11 দলের নেতারা। মন্তব্য করেন, ফ্যাসিবাদের দিকে পা বাড়িয়েছে দলটি। নোট অব ডিসেন্টের ভিত্তিতে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে তারা। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে প্রতারণার মাধ্যমে সরকার চালাচ্ছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা আত্মঘাতী হবে তাদের জন্য। এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই, তোমাদের কল্যাণকামী হিসাবে বলতে চাই, এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তুলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। দেশের খবরে ফিরব। যথাযথ প্রক্রিয়ায় না হয় ইমেরিটাস অধ্যাপক পদে ডাক্তার এবিএম আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। বিবৃতিতে এই দাবি করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। জানায়, নিয়ম মাফিক নির্বাচন প্রক্রিয়া অনুসরণ না করে কেবল সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক যোগ্যতায় এই নিয়োগ দেওয়া হয়। তাই নিয়োগ বাতিল এবং বেতন ভাতা ফেরত চাওয়া হয়েছে। 2022 সালে তাকে 3 বছরের জন্য সীমিত সম্মানিতে নিয়োগ দেওয়া হলেও 2024 সালের নিয়ম না মেনে তড়িঘড়ি করে তাকে আজীবন মেয়াদে পূর্ণকালীন অধ্যাপকের সর্বোচ্চ বেতন ভাতা সহ নিয়োগ দেওয়া হয়। দাবি করা হয়, ডাক্তার আবদুল্লাহ প্রায় 2 বছর কর্মস্থলে আসেননি, কিন্তু নিয়মিত আর্থিক সুবিধা নিয়েছেন।
বাগবিতণ্ড ও হাতাহাতির জেরে রাজধানী তাজিয়া মিছিলে খুন হয় ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেন। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের সন্দেহ, আধিপত্যের দ্বন্দ্বে এমন নৃশংস হত্যাকাণ্ড। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে। শুক্রবার বিকেল রাজধানীর সূত্রাপুরে চলছে তাজিয়া মিছিল। মিছিলের মধ্যেই ধাওয়া দিয়ে হত্যা করা হয় ঢাকা দক্ষিণ সিটির চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেনকে। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে লোহার রড ও ধারালো অস্ত্র হাতে 15 থেকে 17 জনের একটি দল তার উপর হামলা চালাচ্ছে। রক্তাক্ত শরীর নিয়েই বাঁচার চেষ্টা করে জাকির, তবে শেষ রক্ষা হয়নি। জাকিরকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মর্গ থেকে ভাইয়ের মরদেহ নিতে এসে এই নৃশংস হত্যাকাণ্ডের কঠোর বিচার দাবি করেন নিহতের ছোট ভাই মোহাম্মদ শুভ। জানান পূর্বশত্রুতার কথা। আমার ভাই যে কাজ করতেছে এই জায়গাটা যে মালিকের হয়ে কাজ করতেছে, সেই মালিক আরেকটা বাইরের প্রতিপক্ষ ভিতরে সেরাসি চলতেছে, গ্রুপিং চলতেছে নেতাকে ভিতরে, মানে এখন যে বসে আছে যে আছে তার সাথে নাকি আরেকজন বিপক্ষ হইয়া মানে এই হেগবিত্তে আর কি চলতেছে, দণ্ড চলতেছে। আমার ভাই হত্যাকাণ্ডর বিচার চাই, ওকে ফাঁসি চাই আমি। এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ দেখে 12 ঘন্টার মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ও চাপাতি। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং ছুরি চাকু দিয়ে তাকে আঘাত করে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 4 জন গ্রেফতার হয়েছে এবং বাকিদের ব্যাপারে আমাদের তথ্য রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ইয়াবা সহ একজনকে আটকের পর 5 লাখ টাকা দাবির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিসি চত্বর থেকে গ্রেফতার করা হয় তাদের। পলাতক 2 জনকে ধরতে অভিযান চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের এই ছবি শুক্রবার রাতের। পকেটে ইয়াবা পাওয়ার অভিযোগে সাজিদ হাসান হাতসিনকে আটক করেন কয়েকজন। শাহবাগ থানায় অপহরণের মামলায় সাজিদের শ্বশুর মাসুম চৌধুরীর অভিযোগ করেছেন, মধ্যরাতে রাজধানীর হাজারীবাগ থেকে তার জামাতাকে ধরে আনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। সহায়তা করে বহিরাগত আরও 3 জন। পরে ভিসি চত্বরে আটক রেখে ফোনে দাবি করা হয় 5 লাখ টাকা। এই ঘটনায় সহযোগিতা চেয়ে 999-এ কল করেন তিনি। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে 3 জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, পালিয়ে যায় অন্য 2 জন। কাছে 3 জন। আমি আসলে এত ডিটেইল বলতে পারবো না, কারণ এটা ভেরিফাই করে আমাকে এখনো জানায়নি, যার কারণে আমি মন্তব্য করতে পারছি না। তবে 3 জন আমার কাছে। মাদক জব্দের ঘটনায় সাজিদ হাসানকেও তোলা হয় আদালতে। পুলিশ জানায় পলাতক 2 জনের মধ্যে ডাবির আইন অনুষদের এক শিক্ষার্থী রয়েছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।